like any other young person. You will not recognize it. বিশ্বমঞ্চে আন্দোলনের 3 তরুণ প্রতিনিধিকে পরিচয় করিয়ে দিলেন ডক্টর ইউনূস। সংবর্ধনায় আপ্লুত হলেন জুলাই বিপ্লবে ছাত্র জনতার বীরত্ব গাথা তুলে ধরে। He became a symbol for everybody. So everybody was raising hands and inviting him to shoot. ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে শ্রীপুরে যুবদল কৃষক দল নেতা বিবাদ, অনুসারীদের মধ্যে সংঘর্ষ, মহাসড়কে গাড়ি ভাঙচুর, যমুনা টিভির প্রতিনিধি লাঞ্ছিত। দুর্বল ব্যাংক টাকা ফেরত দিতে ব্যর্থ হলে দায়িত্ব নেবে কেন্দ্রীয় ব্যাংক। ঋণের পরিমাণ নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক। আলোচনায় ঠিক হবে সুদহার। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। দর্শক, শুরুতে জানাবো জাতিসংঘ সাধারণ পরিষদে অধিবেশনের খবর। বিশ্বমঞ্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে 3 শিক্ষার্থীকে পরিচয় করিয়ে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, তারুণ্যের হাত ধরেই জন্ম নিয়েছে নতুন বাংলাদেশ, অকাতরে প্রাণ দিয়েছে ছাত্র জনতা। একই সাথে ক্লিন্টন পরিবারের সাথে দীর্ঘ বন্ধুত্বের স্মৃতিচারণও করেন তিনি। They just look like any other young person. You will not recognize it. But when you see them in action, when you hear them speak, you'll be shaking. They shook the whole country. লিডার্স স্টেজে এভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহফুজ আলম এবং বাকি 2 প্রতিনিধিকে পরিচয় করিয়ে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। They are the one creating the new version of Bangladesh. Let's wish them a success. এর আগে ছাত্র জনতার আন্দোলন নতুন বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা কার্যক্রম তুলে ধরেন প্রধান উপদেষ্টা। It's not just the young people. Every single person in Bangladesh support this cause. And I'm very happy at the support and the people of the United States to make that happen. And the sky's the limit. They want to make this Bangladesh called New Bangladesh. They said we put the reset button, old is gone. So now you build the new Bangladesh on top of it. The images of our dreams. And this is the Bangladesh of the dreams they will make. ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের মঞ্চে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও তার পরিবারের সাথে লম্বা সময়ের বন্ধুত্বের কথা স্মরণ করেন ডক্টর ইউনূস। Many people don't know the story that I know, and I saw him very close range, what he is all about, and I'm so proud to be his friend and Hillary's friend and Chelsea's friend. এ সময় নতুন বাংলাদেশের যাত্রায় পাশে থাকার প্রত্যয় জানান বিল ক্লিন্টন। I'm very, very proud of you, very grateful for you. And I think all of us should wish Bangladesh well and do what we can to support them. Somebody has to fund the first loans, then the rest get repaid. প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লবে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সম্বলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ নামক আর্ট বুক বিল ক্লিন্টনকে উপহার দেন। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। স্বৈরাচার ও ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে কিভাবে সাহসী ছাত্র জনতা বুক পেতে দাঁড়িয়েছিল সেই ঘটনা বিশ্ববাসীর সামনে তুলে ধরলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান তুলে ধরেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে হওয়া গণ আন্দোলনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ততা। এ সময় আবেগাপ্লুত ডক্টর ইউনূস জানান, তাদের সর্বোচ্চ ত্যাগেই পরিবর্তন এসেছে বাংলাদেশে। ফ্রেন্ডস অব বাংলাদেশ নামের একটি সংগঠন কর্তৃক আয়োজিত সংবর্ধনায় যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে দেয়া বক্তব্যে বিভিন্ন ইস্যুতে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান। তার বক্তব্যে সবচেয়ে বেশি গুরুত্ব পায় জুলাই আন্দোলন। ডক্টর ইউনূস বলেন, তরুণরাই এনেছে এই পরিবর্তন, তাদের আত্মত্যাগেই পতন হয়েছে ফ্যাসিবাদের। Young people just got together and said, enough is enough. We don't want you anymore. This is the end. We want to mark it end. Government tried to bring
police to kill or shoot, and they did. এ সময় স্বৈরাচারী সরকারের ভয়াবহতার কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। বিশেষ করে আন্দোলনকারীদের দমাতে বিগত সরকার যে তাণ্ডব চালিয়েছিল তা বর্ণনা করেন তিনি। They stopped killing and just complained to their bosses that why are we doing this, because they keep coming. You kill one, 3 more comes up. You kill 3, 30 more comes up. So kill us too. So that is the spirit in which the whole revolution took place. এক পর্যায়ে রংপুরের শহীদ আবু সাইদের প্রসঙ্গ আসলে আবেগাপ্লুত হন ডক্টর ইউনূস, তুলে ধরেন তার বীরত্বের কথা। Abu Said, he just faced the police. It's a close distance. He's aiming the gun at him. He just stands there, shoot me. So police actually shot him. And he's shaken a little bit. And they shoot him again. And he fell. And he died. He became a symbol for everybody. বক্তব্য শেষ হতেই তাকে ঘিরে ধরেন কূটনীতিক সহ উপস্থিত অতিথিরা, যার মধ্যমণি হয়ে ওঠেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সহ একে একে সবাই কুশল বিনিময় করেন ডক্টর ইউনূসের সাথে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার প্রধান প্ল্যাটফর্ম হিসেবে সার্ককে পুনরুজ্জীবনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, সার্ক পুনরুজ্জীবন একটি ভালো সূচনা হতে পারে এবং তিনি এই বিষয়ে পাকিস্তানের সমর্থন চান। শেহবাজ শরীফ এই উদ্যোগের প্রতি তার সমর্থনের প্রতিশ্রুতি দেন এবং আঞ্চলিক প্ল্যাটফর্মটি পুনরুজ্জীবিত করতে ধাপে ধাপে এগোনোর পরামর্শ দেন। শেহবাজ শরীফ বাংলাদেশের টেক্সটাইল ও চামড়া শিল্পে বিনিয়োগের জন্য পাকিস্তানের আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস দুই দেশের মধ্যে যুব বিনিময় কর্মসূচির প্রস্তাব করেন। দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা পুনরায় শুরু করা এবং যৌথ কমিশন সক্রিয় করার বিষয়েও আলোচনা হয়েছে। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও উপস্থিত ছিলেন। জাতিসংঘের সভাটি কভার করছেন যুক্তরাষ্ট্রে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন। সেখান থেকে তিনি আবারও যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। তুহিন, এখন আসলে স্থানীয় সময় সেখানে কটা, দিনের আর কি কর্মসূচি বাকি আছে একটু জানাবেন। এখন 3:10 মতো অবস্থা এখানে, অর্থাৎ দুপুর গড়িয়ে বিকেলের দিকে যাচ্ছে। এখানে আজকে সারাদিনের যে কর্মসূচি হয়েছে তার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। বিশেষ করে পাকিস্তানের প্রেসিডেন্ট, পাকিস্তানের প্রধানমন্ত্রী, তার সাথে কথা হয়েছে, তার সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বিশেষ করে তারা বাংলাদেশের সাথে সম্পর্কে একটি নতুন দ্বার বা নতুন উইন্ডো তৈরি করতে চান, সেই প্রস্তাব দিয়েছেন। এমনকি বাংলাদেশে তারা লেদার এবং চামড়া শিল্পে তারা টেক্সটাইল এবং চামড়া শিল্পে বিনিয়োগ করতে চায়, সেই বিষয়টি তারা বলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের আগ্রহ দেখে তারা বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানানোর পাশাপাশি দুই দেশের যুবক এবং তরুণদের নিয়ে একটি কনফারেন্স করার প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাবটি হয়তো তারা রাজি হয়েছে, কখন কোথায় হবে সেটা বিবেচনা করা হবে। আরেকটি বিষয় যেটা আলোচনা হয়েছে, IMF এর প্রতিনিধির সাথে, বিশ্ব ব্যাংকের প্রতিনিধির সাথে তাদের কথা হয়েছে। সেখানে বাংলাদেশের যে ভঙ্গুর অর্থনীতি, বিধ্বস্ত অর্থনীতি বর্তমান অবস্থা তারা দেখে উদ্বিগ্ন এবং সেই দৃশ্যটি, ভঙ্গুর অর্থনীতি, বিধ্বস্ত অবস্থা তাদের সামনে তুলে ধরার পর তারা বাংলাদেশকে আরও বেশি অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া একটি মানবাধিকার সংগঠনের সাথে, যারা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি দলের সাথে তাদের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। সেই বৈঠকে মানবাধিকার লঙ্ঘনের যে বিষয়গুলো হয়েছে জুলাই বিপ্লবের সময়, আগে পরে বা জুলাই বিপ্লবের আগে বিগত বছরগুলোতে আওয়ামী সরকারের আমলে যে আয়নাঘর বিষয়ে যেটা ব্যাপক আলোচিত সারা বিশ্বজুড়ে, মানবাধিকার সংস্থাগুলো সেই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন এবং তারা এই মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো দেখার জন্য আয়নাঘর বিষয়টি আরো পরীক্ষা নিরীক্ষা বা সচক্ষে দেখার জন্য তারা বাংলাদেশে আসতে চান। তাদের বাংলাদেশে একটি টিম আসবেন এবং সেই বিষয়টি কাজ করবেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন মানবাধিকার বিষয়ে যে কোনো কর্মসূচিতে তারা সবসময় সহায়তা দেন। এইরকম বেশ কয়েকটি কর্মসূচি নিয়ে আজকের ব্যস্ত সময় পার করেছেন। আরও দুটি কর্মসূচি আছে, সন্ধ্যা নাগাদ এরকম চলবে এবং আগামীকালও ঠিক একরকম ব্যস্ত সময় পার করবেন। তবে অন্যান্য অধিবেশনের তুলনায় বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম অধিবেশনে যোগ
তাদের এই বড় ধরনের সফলতার মুখ দেখতে পেলে তাদের জানিয়েছেন। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসও আমাদেরকে বলেছেন যে এবারের এই সফরটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ তুহিন, নিউ ইয়র্ক থেকে জানাচ্ছিলেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যস্ততার বিষয়ে। বিএনপি চেয়ারপারসনের মতো মাহমুদুর রহমান মান্নাও কারাবন্দী থাকা অবস্থায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছেন, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। গতকাল সকালে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন নাগরিক ঐক্যের আহ্বায়কের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে যান ডক্টর মঈন খান। এ সময় তিনি জানান, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাসায় যাবেন মান্না, তবে থাকবেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। মঈন খান বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নির্যাতনের আরেক উদাহরণ হয়ে থাকবেন মাহমুদুর রহমান মান্না। জয়লাভ করার ফলশ্রুতিতে স্বৈরাচারী সরকার এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং সে কথাটি আজকে নতুন করে বলতে হয়। সেই সংগ্রামে আমরা রাজপথে ছিলাম। মান্না সাহেবকে আপনারা প্রতিনিয়ত রাজপথে দেখেছেন। গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছিল বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ফাঁকা গুলি ছোড়া সহ কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। সকালে উপজেলার সিএনবি বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। গার্মেন্টসের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে শ্রীপুরে ২ নং সিএনবি বাজার এলাকায় দুটি পক্ষের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। এর জের ধরে বাধে সংঘর্ষ। গুলি ও ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়ায় আশেপাশের এলাকাতেও। স্থানীয়রা জানায়, এসকিউ সেলসিয়াস সোয়েটার কারখানার ঝুট ব্যবসার ওয়ার্ক অর্ডার পান স্থানীয় যুবদল নেতা পলাশ। তার লোকজন কারখানা থেকে ঝুট বের করতে গেলে জেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও তার অনুসারীরা বাধা দেয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। কিছু লোক কালাম বাহিনী দাও পিস্তল এগুলো নিয়ে আসছে। মার্কেটের মধ্যে 3টা গাড়ি মানুষ আমাদের গাড়ি ঘুরে কৃষক দল ও যুবদলের কর্মীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। ভাঙচুর করে বেশ কয়েকটি গাড়ি। এ সময় ফাঁকা গুলিছোড়া সহ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। আহত হন উভয় পক্ষের কয়েকজন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝুট ব্যবসা নিয়ে আপনাদের ধারণা আমার চেয়ে বেশি আছে। এটা নিয়ে কেন গ্যাঞ্জাম হয়, কেন মারামারি হয়, এটা আপনারা ভালো জানেন। আমরা সবসময় সচেষ্ট। আমরা যেখানে সংবাদ পাচ্ছি সেখানেই মুভ করতেছি। এদিকে সংবাদ সংগ্রহ করতে গেলে মোবাইল কেড়ে নিয়ে লাঞ্ছিত করা হয় যমুনা টেলিভিশনের প্রতিনিধি হোসাইন আলী বাবুকে। এই ঘটনার নিন্দা জানিয়েছেন গণমাধ্যম কর্মীরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। দুর্বল ব্যাংকে দেয়া টাকা ফেরত দিতে ব্যর্থ হলে 3 দিনের মধ্যে ঋণের টাকা বুঝিয়ে দেবে বাংলাদেশ ব্যাংক। এমন সিদ্ধান্তের পরই সবল ব্যাংকগুলো টাকা ধার দিতে সম্মত হয়। বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, কোন ব্যাংক কী পরিমাণ ঋণ পাবে তা নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক। তবে সুদ হার নির্ধারিত হবে 2 ব্যাংকের আলোচনার মাধ্যমে। ব্যাংকাররা বলছেন, পর্ষদে আলোচনার পরই দুর্বল ব্যাংকে তারল্য সহায়তার বিষয়টি চূড়ান্ত হবে। অনিয়ম দুর্নীতির কারণে দুর্বল হয়ে পড়েছে বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক। শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর অবস্থা সবচেয়ে খারাপ। চাহিদা মতো গ্রাহকের আমানতও ফেরত দিতে পারছে না এসব ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে থাকা চলতি হিসাবে 9 ব্যাংকের ঘাটতি 18,000 কোটি টাকার উপরে। প্রায় 7,300 কোটি টাকার ঘাটতি নিয়ে সবার উপরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এরপরই আছে সোশ্যাল ইসলামী, ন্যাশনাল ইউনিয়ন এবং ইসলামী ব্যাংক। পর্ষদ পুনর্গঠনের পর এসব ব্যাংকে বিশেষ ব্যবস্থায় তারল্য সহায়তা দেওয়ার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। সমঝোতা চুক্তি হয় দুর্বল ব্যাংকের সাথে। এরপরও টাকা ধার দিতে অনাগ্রহ ছিল সবল ব্যাংকগুলোর। এমন অবস্থায় 10টি সবল ব্যাংকের সাথে বৈঠকে বসেন গভর্নর। নিশ্চয়তা দেওয়া হয় টাকা ফেরতের। গ্যারান্টি ব্যাপার ওনার বলেছে দেওয়ার টাকা চাওয়ার 3 দিনের মধ্যে উনি আমাদেরকে টাকাটা দিয়ে দিবেন বাংলাদেশ ব্যাংক। আর একটা যেটা হচ্ছে যে ইন্টারেস্ট রেট নিয়ে কথা হয়েছে, বলছি আপনার বাইলেটারাল ঠিক করবেন যে আপনারা যেই যাকে টাকা দিচ্ছেন সে কোন রেটে নেবে না নেবে সেটার উপর ডিপেন্ড করবে, এবং বাংলাদেশ ব্যাংক ইন্টারেস্ট সহকারে সেই টাকাটা আমাদেরকে দিয়ে দেবে। তাই আমরা আমাদের বোর্ডে আমরা প্লেস করব, আমাদের বোর্ড থেকে বোর্ডের অ্যাপ্রুভাল নিয়ে তখন আমরা সেন্ট্রাল ব্যাংকে জানাবো। সেন্ট্রাল ব্যাংক তখন সবার কে কী দেবেন সেই ভিত্তিতে ওনারা ওটাকে রিঅ্যালোকেট করবেন এবং দ্য ব্যাংক যেখানে টাকাটা
ওরা দিতে চান। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, গভর্নরের সাথে বৈঠকের পর দুর্বল ব্যাংকগুলোকে ঋণ দিতে রাজি হয়েছে সবল ব্যাংকগুলো। সুদের হার বাজার ভিত্তিক হলেও ঋণের পরিমাণ নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক। রিসিপিয়েন্ট হবে, যারা ব্যাংক লোন গ্রহণ করবে তাদের সাথে থেকে এই পরিমাণটা কিন্তু বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দেবে যে কোন ব্যাংক কত পরিমাণ লিকুইডিটি সাপোর্ট নিতে পারবে। এটা ব্যাংকের অবশ্যই তার চাহিদার উপর ডিপেন্ড করে হবে। ন্যূনতম 3 মাস, আর কারো যদি প্রয়োজন হয় তাহলে রিভলভিং বেসিসে এটা সর্বোচ্চ 1 বছর। তবে কোন পদ্ধতিতে টাকা ধার দেওয়া হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে, সংকটে থাকা শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা থেকেই ঋণ নিতে পারবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় মারা গেছে 2 জন, হাসপাতালে ভর্তি 854 জন। শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে সারা দেশে আক্রান্ত হয়েছেন 13,000-এরও বেশি মানুষ। রোগীরা শ্বাসকষ্ট অথবা রক্তক্ষরণজনিত সমস্যায় ভুগলে দেরি না করে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ চিকিৎসকদের। ভ্যাপসা গরমে দিনভর বৃষ্টি, এমন আবহাওয়ার সুযোগে প্রতিনিয়ত পানি জমে থাকছে বাসাবাড়ি কিংবা সড়কের বিভিন্ন স্থানে। আর তাতেই বাড়ছে এডিস মশার প্রজনন, বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। প্রতিদিনই হাজারো রোগী ভর্তি হচ্ছে বিভিন্ন হাসপাতালে। বুধবার সকালে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ছিল একই চিত্র। ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত ওয়ার্ডে কোনো সিটই ফাঁকা ছিল না। তীব্র মাথা ব্যথা অথবা পুরো শরীর ব্যথার পাশাপাশি বমি ও রক্তক্ষরণের মতো সমস্যায় ভুগছেন ডেঙ্গুতে আক্রান্তরা। প্রথম গেছে বাথরুম দিয়ে তার পাশে মুখ দিয়ে বাথরুম বদ্ধ হয়ে গেছে, পাশে মুখ দিয়ে গেছে। কালকে দুপুর 3 অক্টোবর একটু বন্ধ হয়েছে, আজকে আবার বিলাট দিতে হবে আর একটা। অনেক জ্বর ছিল আর পুরো শরীর ব্যথা ছিল, এই জন্য টেস্ট করাইছি ডেঙ্গু আছে কিনা। এখানে রিটায়ার করার পরে এই ডেঙ্গু মানে এখানে রক্তর চাপ সাদাটা কোমর আর লালটা বালি। তবে 3 থেকে 4 দিন হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে অনেকটাই সুস্থ হয়েছেন এমন রোগীও আছে। 6-7 দিন আগে অনেক খারাপ অবস্থা ছিল, এখন মোটামুটি ভালো। না, অনেক একটু জ্বর কমাইছে, আর ওই যে পায়খানার লাগে যখন বেলা যাইতে হেডিও অনেক কমছে, অনেক পয়েন্টটা বাড়ে না, পয়েন্ট খালি কমে। চিকিৎসকেরা বলছেন, অতিরিক্ত রোগীর চাপ সামলাতে দিনরাত কাজ করতে হচ্ছে তাদের। হাসপাতালে ভর্তির পর রোগীর স্বাস্থ্যের অবনতি হয়েছে গত বছরের তুলনায় এমন সংখ্যা অনেকটাই কম। আমাদের পূর্বের রোগী ছিল 90 জন, এরপর গত 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে 21 জন, আর রোগীর ছাড়পত্র নিয়েছে 17 জন। তার সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, সাথে যদি তার পারসিস্টিং ভমিটিং থাকে, পারসিস্টিং ডায়রিয়া থাকে, রোগী যদি নিস্তেজ হয়ে পড়ে, যে রোগী মুখে খেতে পারতেছে না, তা প্রস্রাবের পরিমাণ যদি কমে যায়, এছাড়াও যদি তার পেটে পানি চলে আসে বা ফুসফুসে পানি চলে আসার কারণে শ্বাসকষ্ট হয়, অথবা কোনো জায়গা দিয়ে যদি ব্লিডিং দেখা যায় যে দাঁতের মাড়ি দিয়ে বা চোখের এখানে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তাদেরকে ভর্তি হইতে হবে। ডেঙ্গু পজিটিভ কিন্তু গুরুতর কোনো উপসর্গ নেই এমন রোগীদের হাসপাতালের আউটডোর থেকেই চিকিৎসা দিয়ে বিদায় করে দেয়া হচ্ছে বলে জানানো হয় মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় ফজলুল হক হলের সাবেক প্রভোস্ট সহ 15 জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর এক স্বজন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামানের আদালতে নিহতের ফুফাতো বোন মামলাটি করেছেন। আদালত সেটি আমলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছেন। গত 18 সেপ্টেম্বর রাতে ফজলুল হক মুসলিম হলের গেস্ট রুমে চুরির অভিযোগ এনে পিটিয়ে হত্যা করা হয় তোফাজ্জলকে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলায় 6 ছাত্র এখন কারাগারে। নিহত তোফাজ্জলের আপন বলতে কেউ বেঁচে নেই। ঘটনার 1 সপ্তাহ পর মামলা করতে এগিয়ে এলেন ফুফাতো বোন আসমা আক্তার তানিয়া। ভাই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করলেন তিনি। ওই দিন সিসি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে আসামি করা হয়। সেখানে আছেন তখনকার প্রভোস্ট। শুনানি শেষে 15 জনের বিরুদ্ধে মামলার আবেদন আমলে নিয়েছেন আদালত। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছেন। যদি জিআর মামলায় আপনাদের আসামির সাথে এখানে যারা আসামি আপনারা যারা করেছেন
সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে দুটো একসাথে চলতে পারে বা আপনাদেরটাও আবার চলতে পারে। সো সে পুলিশ রিপোর্ট, শাহবাগ থানার পুলিশ রিপোর্টটাকে কল ফর করেছে আজকের এই মামলা করার পরে। মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে এভাবে পিটিয়ে মারার ঘটনার কঠিন বিচার দাবি করেন মামলার বাদী। ন্যায় বিচার হোক এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক, আর এই শাস্তি দেখে যেন আর কারো তোফাজ্জলের মৃত্যু যেন না হয় ভবিষ্যতে, আর নিরপরাধ মানুষ যেন কেউ ফাঁসে না, আবার অপরাধী যেন কেউ মুক্তি পায় না, যেন রেহাই যেন না পায়, এটাই আমার চাওয়া। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত 6 জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিকেলে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর ISPR এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার জেলার চকরিয়ায় তানজিমের উপর হামলার ঘটনাস্থলে চিরুনি অভিযান চালিয়ে তাদের ধরা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 11 রাউন্ড গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি পিকআপ ও একটি মোটরসাইকেল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, আটককৃতদের মধ্যে 4 জন প্রত্যক্ষভাবে অপরাধে জড়িত ছিল, বাকি 2 জন তথ্য দিয়ে সহায়তা করেছেন। অক্টোবরের মাঝামাঝি প্রকাশ করা হবে HSC ও সমমানের পরীক্ষার ফল। সম্পন্ন হওয়া বিষয়গুলোর খাতা মূল্যায়ন ও বাকি বিষয়গুলো SSCর ফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল তৈরি করা হবে। শিক্ষা বোর্ডগুলো সমন্বয়ক জানিয়েছেন, প্রতিবারের মতো ফল পুনর্নিরীক্ষণের সুযোগ থাকছে এবারও। আর গবেষক ও শিক্ষা বিশ্লেষকরা বলছেন, পরীক্ষা বাতিলের আগে অন্তত একটি জরিপ করে বেশিরভাগ পরীক্ষার্থীর মনোভাব জেনে এরকম ফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নিলে ভালো হতো। ছাত্র জনতার আন্দোলনের কারণে বন্ধ হয়ে যায় SSCর বেশ কিছু পরীক্ষা। পরিস্থিতি স্বাভাবিক হলে বাকি পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। কিন্তু কিছু শিক্ষার্থীর নজিরবিহীন আন্দোলনে SSC ও সমমানের বাকি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। প্রশ্ন দেখা দেয়, কিভাবে প্রকাশ করা হবে ফল? 35 দিন পর জানা গেল, সম্পন্ন হওয়া বিষয়ের খাতা মূল্যায়ন এবং অসম্পূর্ণ বিষয়ের ফল দিতে বেছে নেওয়া হলো SSC পরীক্ষার সাবজেক্ট ভিত্তিক ফল। উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা প্রকাশ করব, এটা যে বিষয়গুলোর পরীক্ষা হয়েছে সেগুলো মূল্যায়নের মাধ্যমে, আর যেগুলোর পরীক্ষা হয়নি সেগুলো SSCর যে রেজাল্ট এসছে সেই রেজাল্টকে সাবজেক্ট ম্যাপিং করে। আমরা 2020-এ, 2021-এ, 2022-এ এই নীতিমালা অবলম্বন করে করেছি। মনে করেন একজন SSCতে বিজ্ঞানে ছিল, এখন সে উচ্চ মাধ্যমিকে গিয়ে কমার্স হয়ে গেছে বা আর্টস হয়ে গেছে, তার সাবজেক্ট ম্যাপিং কিভাবে হবে সেটা আমাদের একটা নীতিমালা আছে, সেই নীতিমালার আলোকে সেটা করা হয়। অক্টোবর মাসের মাঝামাঝিতে SSC ও সমমানের ফল প্রকাশের চিন্তা করছে শিক্ষা বোর্ড। ফলটা প্রকাশের এখনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি, এটা অক্টোবরের মাঝামাঝির দিকে হতে পারে। রেজাল্ট প্রকাশের পরে আরো যদি মনে হয় যে তার এইটা ভুল হয়েছে, সেই পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবে। পরীক্ষা বাতিলের এই সিদ্ধান্ত বেশিরভাগ শিক্ষার্থীর মনোভাব ফুটে ওঠেনি বলে অভিমত শিক্ষা গবেষকের। তবে শিক্ষার্থীরা এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। কিছু সংখ্যক শিক্ষার্থীর দাবির পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন তো দেশের বৃহত্তর শিক্ষার্থী গোষ্ঠী সেটা মেনে নিয়েছে এবং মানসিক একটা প্রস্তুতিও তৈরি হয়ে গেছে তাদের। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো, তারা এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্যই আসলে তাদের মনোযোগটা চলে গেছে। ফলে এখন আর উচ্চ মাধ্যমিক নিয়ে আর ভাবার কোনো সুযোগ নেই। পরবর্তী ক্ষেত্রে যদি এরকম আবার পরিস্থিতি তৈরি হয়, আমি সেটা আবার বলবো যে এর একটা জরিপ চালানোর ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। গুটি কয়েক শিক্ষার্থীর আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত নেওয়া একটি ভুল সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি। এবছর SSC ও সমমানে 14.5 লাখ শিক্ষার্থী অংশ নেয়। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আর কোনো গণরুম রাখা হবে না, আসন বরাদ্দ হবে মেধার ভিত্তিতে, এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির নবনিযুক্ত ভিসি ডক্টর শওকত আলী। সকালে বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার পর সবগুলো রুম পরিদর্শন করেন তিনি। পরে গণমাধ্যম কর্মীদের বলেন, ছাত্র আন্দোলনের সময় ক্ষতি হওয়া হলগুলো সংস্কার করা হয়েছে। এছাড়াও রিডিং রুম সহ সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে এই শিক্ষার্থীদের হলে ওঠানো হয়েছে। প্রায় 70 দিন পর খুলে দেওয়া হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। 29 সেপ্টেম্বর চালু হবে ক্লাস ও পরীক্ষা। আগের যে পরিবেশটা ছিল, বিশেষ করে গণরুম, সেই গণরুম মুক্ত পরিবেশে যারা ছাত্ররা থাকতে পারে, সেটা আমি নিশ্চিত করবো ইনশাল্লাহ। কারণ একটা অস্বস্তিকর পরিবেশে ছাত্রছাত্রী যদি এখানে রাত্রি যাপন করে, এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে আলোকচিত্র প্রদর্শনী। 2 দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করে ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফি সোসাইটি। প্রথম দিন এক্সিবিশন ঘুরে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ আন্দোলনে অংশ নেয়া অনেকেই।
সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থান নিয়ে ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে আলোকচিত্র প্রদর্শনী। বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ প্রদর্শনী চলছে। প্রদর্শনী ঘুরে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জি সালম ও হাসনাত আব্দুল্লাহ। গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখা ও ফ্যাসিস্টদের নির্যাতনের চিত্র সবার কাছে তুলে ধরতে এমন উদ্যোগের পরিধি বাড়ানোর উপর জোর দেন তারা। এগুলো যদি আসলে থেকে যায় মানুষের অন্তরে কিংবা পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে, তাহলে তাদের যে ওই যে ত্রাসের একটি রাজত্ব কায়েম করেছিল, ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করেছিল, সেটি মানুষের মস্তিষ্ক থেকে মুছে দিয়ে আবার তারা কিন্তু ফিরে আসতে পারবে না। সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকের নিজের জায়গা থেকে আসলে উচিত এই জিনিসগুলো আবার এই যে দগদগে ক্ষতগুলো, রক্তাক্ত চিহ্নগুলো, এগুলো মানুষের সামনে বারবার ফিরিয়ে আনা। শিগগিরই বড় পরিসরে নতুন আয়োজন করতে চায় ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফি সোসাইটি। আন্দোলনের স্পিরিটকে যারা ধারণ করে তাদের সবারই এই কাজগুলোতে এগিয়ে আসা উচিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে এরকম একটা পজিটিভ ইঙ্গিত দিয়েছে, তারা পরবর্তীতে এরকম প্রোগ্রাম করতে চায়, তো সেক্ষেত্রে হয়তো ডিপিএস সেখানে একটা বড় একটা কন্ট্রিবিউশন রাখতে পারে। আমাদের কয়েকটা হল অলরেডি আমাদের সাথে কোলাব করতে চাচ্ছে তাদের হলে এক্সিবিশনগুলো করার জন্য। আমরা চাচ্ছি সেই হলগুলোর সাথে কোলাব করে প্রতিটা হলে হলে একটা এক্সিবিশন করা। ইন ফিউচার শিল্পগুলোতে বড় করে একটা প্রোগ্রাম আয়োজন করার চেষ্টা করব, যেটা আর কি পুরো বাংলাদেশ ব্যাপী হবে। বৃহস্পতিবার সকাল 11টায় শুরু হয়ে আলোকচিত্র প্রদর্শনী শেষ হবে সন্ধ্যা 7টায়। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ভারতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে মুন্সিগঞ্জে বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে শহরের কালেক্টর গেট থেকে সর্বস্তরে জনগণের ব্যানারে মিছিলটি বের করা হয়। পরে শহরের লিচুতলা ও কাচারি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় মিছিলটি। এ সময় ভারতে মহানবীকে নিয়ে এক সনাতন ধর্মের প্রচারকের বিতর্কিত মন্তব্য ও তাতে বিজেপির এক বিধায়কের সমর্থনের তীব্র নিন্দা জানানো হয়। আহ্বান জানানো হয় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার। বেতন কাঠামো সহ নানান সমস্যা রয়েছে স্বাস্থ্য ব্যবস্থায়। পুরো চিকিৎসা ব্যবস্থায় সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বিকেলে নরসিংদী শিবপুরের মুনসেফের চর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন শেষে এমনটাই জানান তিনি। আরও বলেন, হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স সংকট, অবকাঠামোগত সমস্যা থেকে শুরু করে নানান প্রতিবন্ধকতা রয়েছে। অন্তর্বর্তী সরকারের চেষ্টা থাকবে সাধ্য অনুযায়ী প্রপার চিকিৎসা নিশ্চিত করা। অন্যান্য সমস্যা চিহ্নিত করতে এই পরিদর্শন বলে জানান তিনি। পলেস্টারগুলো খসে খসে পড়ে যাচ্ছে, ভয় হচ্ছে যদি কোনো রোগীর গায়ে জানান এগুলো না পড়ে। তখন এই মুহূর্তে আপনারা নিজেরাও জানেন বাংলাদেশের টাকা কি হয়েছে, এই টাকা কোথায় গেছে আপনারা জানেন। কাজে আমাদের চেষ্টা থাকবে প্রপার চিকিৎসাটা যেন আমরা দিতে পারি। পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু ঘটেছে। বুধবার আতাইকুলা কাচারপুর পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিদ্যুতের তার ছিঁড়ে স্থানীয় নবাবউদ্দিন খানের গোয়াল ঘর বিদ্যুতায়িত হয়েছিল। বিকেলে বৃষ্টির পানিতে গোসল শেষে গোয়াল ঘরে উঠতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মেয়ে আরশা খাতুন। এ সময় মেয়েকে বাঁচাতে মা আরজিনা খাতুন এগিয়ে গেলে মেয়ে সহ তিনিও বৈদ্যুতিক শকে মারা যান। চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। বুধবার বন্যায় ক্ষতিগ্রস্ত 300 পরিবারকে পুনর্বাসনের জন্য এক বান্ডিল করে টিন এবং নগদ অর্থ উপহার দেয় ফেভারিট বিজনেস ওয়েলফেয়ার ফান্ড। এসব উপহার ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন সংস্থার প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিরক্ষা উপদেষ্টা প্রয়াত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ZA খানের ছেলে জিয়াদ খান। এ সময় সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে শোকাহত সাংবাদিক সমাজ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে যোগ দেন বিএনপির মহাসচিব, জামায়াতের আমির, তথ্য উপদেষ্টা সহ পেশাজীবীরা। সকলে এক বাক্যে স্বীকার করেন সাংবাদিকদের অধিকার আদায় ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সোচ্চার ছিলেন রুহুল আমিন গাজী, যার জন্য কারাবরণও করতে হয়েছিল এই সাংবাদিককে। দেশের জন্য একসময় অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন রুহুল আমিন গাজী। এরপর বাকিটা জীবন সাধারণ মানুষের পক্ষে সাংবাদিকের কলম হাতে আর রাজপথে উচ্চকিত স্লোগানে। মঙ্গলবার রাতে একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। বুধবারের বৃষ্টিস্নাত দুপুরে তার প্রিয় প্রেস ক্লাবেই জানাজার নামাজ। আকাশের শোক ঘিরে ধরে উপস্থিত সাংবাদিকদেরও। বৃষ্টিতে উন্মুক্ত স্থানের পরিবর্তে প্রেস ক্লাব মিলনায়তনেও অনুষ্ঠিত হয় জ্যেষ্ঠ সাংবাদিক মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর জানাজা।
দীর্ঘদিন দৈনিক সংগ্রামে কাজ করা রুহুল আমিন গাজীর জানাজায় ইমামতি করেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিক রহমান। কেবল সাংবাদিকরাই নন, অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও পেশাজীবীরা এতে যোগ দেন। রুহুল আমিন গাজী যার জন্য লড়াই করেছেন, গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করব এবং এই বাংলাদেশকে আমরা সম্পূর্ণরূপে ফ্যাসিবাদ মুক্ত করব, গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করব। পেশাজীবী আন্দোলনের এমন ক্ষতি হয়েছে যে সত্য কথা স্পষ্টভাবে বলতে পারে এরকম লোকের সংখ্যা কমে যাচ্ছে। রুহুল আমিন গাজী ছিলেন একজন যোদ্ধা সাহসী সাংবাদিক, যে কারণে তাকে দীর্ঘ সময় কারাগারে থাকতে হয়েছে, শারীরিক নির্যাতনের হামলার আক্রান্ত হতে হয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের একাংশের এই সভাপতি নেতৃত্ব দিয়েছেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের। আমাদের আপত্তি ছিল না, আমার বাবা আমাদের ছেলে আপনার সাথে সময় শেখা জাতীয় প্রেস ক্লাবের পর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নেওয়া হয় রুহুল আমিন গাজীর মরদেহ। সেখানে জানাজায় যোগ দেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। না ফেরার দেশে চলে গেলেন ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমের পরিচিত মুখ সিনিয়র সাংবাদিক অঘোর মণ্ডল। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন অঘোর মণ্ডল। ডায়ালাইসিসে কিডনি সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে এলেও চলতি মাসের শুরুতে আবারও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে। শারীরিক অবস্থার অবনতি হলে 13 সেপ্টেম্বর তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। বুধবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান এই সাংবাদিক। 90-এর দশকে ভোরের কাগজে কাজ শুরু করেন অঘোর। একবিংশ শতাব্দীর শুরুর দিকে সম্প্রচার মাধ্যমে যোগ দেন তিনি। চ্যানেল আই, দীপ্ত টেলিভিশন, এটিএন নিউজে কাজ করেছেন অনেকদিন। বর্তমানে এটিএন নিউজের বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতিও ছিলেন অঘোর মণ্ডল। তার মৃত্যুতে শোক সন্তপ্ত তার সহকর্মী এবং পরিবারের সদস্যরা। আজকে তার মৃত্যুতে আসলে বলার মতো ভাষা আমার নেই। আমি খুবই ব্যথিত। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। অঘোরদার মতো মানুষ, যার নামটাই একটা ব্র্যান্ড ছিল বাংলাদেশের স্পোর্টসের ক্রিকেটে, স্পেশালি ক্রিকেটে, তো আসলে এটা আমাদের জন্য অনেক বড় একটা কি বলবো, এটা অনেক বড় দুঃসংবাদ যে অঘোরদার এইভাবে চলে যাওয়া। ইউরোপের দেশ অস্ট্রিয়া আগামী 29শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে পার্লামেন্ট নির্বাচন। দেশটির ক্ষমতাসীন পিপলস পার্টির হয়ে এবারে নির্বাচনে অংশ নিচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মাহমুদুর রহমান নয়ন। নির্বাচিত হলে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষাকে গুরুত্ব দেবেন বলে জানান তিনি। জাকির হোসেন সুমনের পাঠানো তথ্যচিত্র থাকছে বিস্তারিত। অস্ট্রিয়ার ক্ষমতাসীন পিপলস পার্টির মনোনয়ন পেয়ে আসন্ন পার্লামেন্ট নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত মাহমুদুর রহমান নয়ন। জয়ী হলে তিনিই হবেন অস্ট্রিয়ার পার্লামেন্টের প্রথম বাংলাদেশি এমপি। আমি মাহমুদুর রহমান নয়ন। 2024 সাল চলছে আমাদের নেক্সট পার্লামেন্ট ইলেকশন। এই পার্লামেন্ট ইলেকশনেও আমি পুরো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার থেকে নমিনেশন পেয়েছি। আমাদের বাংলাদেশি কমিউনিটি এবং কমিউনিটির বাহিরের যারা আছে সবার সাপোর্ট যদি পাই তাহলে ইনশাল্লাহ পার্লামেন্টে আসতে পারবো। কমিউনিটির থেকে যদি কেউ যদি কোনো ধরনের রাজনৈতিক পজিশনে যদি চলে আসে তাহলে কমিউনিটির জন্য কাজ করা যায়। অন্য সাইডে আমাদের হাতে যে বাংলাদেশের ফ্ল্যাগ আছে অবশ্যই সেই ফ্ল্যাগটা আরেকটু বড়ভাবে দাঁড় করানো যাবে। তরুণ রাজনীতিবিদ নয়ন ভোলা জেলার বীর মুক্তিযোদ্ধা ও অস্ট্রিয়া ভিত্তিক অনলাইন পোর্টাল ইউরো বাংলা টাইমস পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহবুবুর রহমানের ছেলে। আমার ছেলে মাহমুদুর রহমান নয়ন এবার অস্ট্রিয়ান পার্লামেন্ট নির্বাচন করছে। আপনারা বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি যারা আছেন তারা সবাই আমার ছেলেকে সহযোগিতা করবেন, সমর্থন করবেন। মূলধারা রাজনীতিতে আসার আগে মাহমুদুর যুক্ত ছিলেন ছাত্র রাজনীতির সঙ্গে। হায়ার টেকনিক্যাল কলেজে পড়ার সময় টানা 2 বছর অস্ট্রিয়ার সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়নের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। টেকনিক্যাল পড়ালেখার জন্য হায়ার টেকনিক্যাল কলেজে যাব, তো সেখানেই আসলে আমার রাজনীতি শুরু।
ওইখানে হায়ার টেকনিক্যাল কলেজে আমি পরপর 2 বছর স্কুলের স্পিকার ছিলাম এবং তারপর পুরো অস্ট্রিয়ার 1.1 মিলিয়ন স্টুডেন্টের জন্য অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ইলেকশনে জিতি। মাহমুদুর রহমান নয়নের জয়ের ব্যাপারে আশাবাদী অস্ট্রিয়ার বাংলাদেশ কমিউনিটির প্রবাসী বাংলাদেশিরাও। মাহমুদুর রহমান নয়ন সে পার্লামেন্টে দাঁড়িয়েছে, তার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি, আমাদের সবাইকে সন্তুষ্ট করুক এবং তার সমস্ত দিক দিয়ে সাফল্য কামনা করছি। এমপি নির্বাচিত হলে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ ও সমগ্র বাংলাদেশি কমিউনিটির জন্য কাজ করার প্রতিশ্রুতি জানিয়েছেন মাহমুদুর রহমান নয়ন। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। কানাডার মন্ট্রিয়লে যাত্রা শুরু করলো নতুন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অফ কানাডা। মন্ট্রিয়লের জলিকিউর এলাকার একটি কমিউনিটি সেন্টারে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ট্রিয়ল প্রবাসী বিপুল সংখ্যক বাংলাদেশি অনুষ্ঠানে অংশ নেন। প্রবাসীদের মৌলিক অধিকার, বিভিন্নভাবে বাংলাদেশ কমিউনিটিকে সহায়তা, নবাগতদের সার্বিক সহযোগিতা প্রদান এবং নতুন প্রজন্মকে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ সোসাইটি অফ কানাডা। শরীফুল্লাহকে সভাপতি এবং ইকবাল আহমেদকে সাধারণ সম্পাদক করে 101 সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ গঠন করা হয়। রাবেয়া হোসেনের সঞ্চালনায় এ সময় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন টরন্টো এবং মন্ট্রিয়লের স্থানীয় শিল্পীরা। মালয়েশিয়ায় অনুষ্ঠিত 6ষ্ঠ ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশনে বাংলাদেশে 3 তরুণের আন্তর্জাতিক স্বর্ণপদক জয়। বিজয়ী সদস্যরা হলেন ঢাকা কলেজের আব্দুল্লাহ ইবনে হাসান, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মদ মারুফ মিয়া এবং মোহাম্মদপুর সরকারি কলেজের জারিফ আহমেদ। মালয়েশিয়ার মাহাসা বিশ্ববিদ্যালয় ও ইন্দোনেশিয়ান ইয়াং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় আইটি ও রোবোটিক্স প্রতিযোগিতা। 5 দিনব্যাপী চলা এই প্রতিযোগিতায় অংশ নেয় 15টি দেশের প্রায় 300 উদ্ভাবক দল। বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের দল ক্যালিব্রেটর জেটের 3 তরুণ উদ্ভাবক আইটি এবং রোবোটিক্সের 2টি বিভাগে স্বর্ণপদক অর্জন করেছেন। এছাড়া পুরস্কার হিসেবে পেয়েছেন মালয়েশিয়ান ইয়াং সায়েন্টিস্ট অর্গানাইজেশন অ্যাওয়ার্ড। এদিকে পোল্যান্ডের রাষ্ট্রদূত নিযুক্ত হলেন কুয়ালালামপুর মিশনের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগির। বুধবার এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগির বর্তমানে মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনে উপরাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। তিনি বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের 20তম ব্যাচের একজন কূটনীতিক। মালয়েশিয়ার আগে তিনি নিউ ইয়র্কে জাতিসংঘে ও বাংলাদেশের স্থায়ী মিশনের প্রথম সচিব এবং মাস্কাটে বাংলাদেশ দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স হিসেবেও দায়িত্ব পালন করেছেন। স্পেনে স্পেন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য আড্ডা। অনুষ্ঠানে অতিথি ছিলেন ছড়াকার এবং শিশু সাহিত্যিক লোকমান আহমেদ আপন। এছাড়াও আড্ডায় অংশ নেন স্পেন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি শাহাদুল সুহেদ, প্রেস ক্লাব সভাপতি আফাজ জনি এবং সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোকমান হোসেন, মোহাম্মদ মুবিন খান, মোহাম্মদ কামরুল এবং এস এম ইমরান সহ আরও অনেকে। এই আয়োজনে সাহিত্য চর্চার বিভিন্ন খুঁটিনাটি বিষয় ছাড়াও সমসাময়িক বিষয়ে আড্ডা প্রাণবন্ত করে তোলেন আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ। জুরিখ শহরের সুইজারল্যান্ডে বিএনপির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি হলরুমে আয়োজন করা হয় এই সভার। সংগঠনের সাধারণ সম্পাদক কবির মোল্লা সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন আনোয়ার শেখ। উপস্থিত ছিলেন আজহার ইয়াসিন, মোস্তফা ও লিটন সহ আরও অনেকে। আলোচনা সভায় বিএনপির ভবিষ্যৎ কার্যক্রম, আহ্বায়ক কমিটি গঠন করে আগামী 3 মাসের মধ্যে সুইজারল্যান্ড বিএনপির নতুন কমিটি গঠন সহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। চাকরি স্থায়ীকরণ সহ বিভিন্ন বৈষম্যের প্রতিবাদ জানিয়েছেন পেট্রোবাংলা এবং এর অধীনস্থ 13টি কোম্পানির কর্মচারীরা। বিকেলে প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। তাদের দাবি, প্রতিষ্ঠানগুলোতে কর্মরত অস্থায়ী কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। দ্রুত আউটসোর্সিং নীতিমালা বাতিল করে চাকরি স্থায়ী করার দাবিও জানান কর্মচারীরা। বলেন, স্থায়ী কর্মকর্তাদের বেতন, বোনাস ও ভাতা বৃদ্ধি হলেও অস্থায়ী কর্মচারীদের সেসব সুবিধা নেই। বেতন বৈষম্য দূর করে যাবতীয় সুযোগ সুবিধা বাড়াতে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেন কর্মচারীরা।